গ্রীষ্মের দাবদাহে তখন ইছামতি নদীর জল প্রায় শুকিয়ে গেছে। দুপুরের চড়া রোদ যেন আকাশ থেকে আগুন ঢালছে বাংলার সবুজ বুকের উপর। কিন্তু এই চেনা রূপের আড়ালে গত কয়েক বছর ধরে নদিয়া জেলার এই বিস্তীর্ণ গ্রামটার বাতাস কেমন যেন ভারী, থমথমে হয়ে আছে এর পরিবেশ। মাঠের পর মাঠ, সবুজ ধানের শীষ যেখানে বাতাসের দোলায় নাচত, সেখানে আজ জোর করে বুনে দেওয়া হয়েছে এক বিষাক্ত উদ্ভিদ, নীল। যে নীল চাষির মুখে অন্ন যোগায় না, বরং তার ঘরের লক্ষ্মীকে বিদায় করে দেয়। গ্রামের নাম রূপচাঁদপুর। চারপাশটা একসময় ডালিম, আম আর কাঁঠাল বাগানে ঘেরা ছিল এই গ্রামের। সাঁঝের বেলায় চণ্ডী মণ্ডপে ঢোল করতালের আওয়াজ উঠত। চাষির বউরা ঘরে সন্ধে প্রদীপ দেখাত। তারা আলপনা আঁকত মিঠো ঘরের দাওয়ায়। কিন্তু নীলকর সাহেবদের আগমনের পর থেকে রূপচাঁদপুরের সেই স্নিগ্ধতা উধাও হয়েছে। এখন বাতাসে শুধু ওড়ে ঘোড়ার খুঁড়ের ধুলো, আর রাত্রে ভেসে আসে চাবুকের সপাং সপাং শব্দ আর গ্রামের এক প্রান্তে বিশাল এলাকা জুড়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে কুঠিয়াল জন ক্লার্কের নীলকুঠি। চুনসুরকি আর ইটের তৈরি সেই দুর্গের মতো ইমারতটি যেন গোটা অঞ্চলের ওপর এক কালান্তক পিশাচের মতো নজর রাখছে। কুঠির উঁচু ফটকের সামনে সারাক্ষণ পাহারায় থাকে ভোজপুরি লাঠিয়াল আর দেশি পাইকদের দল। সাহেবদের কুঠিতে ঢোকার মুখে দুপাশে সার দিয়ে সাজানো নীল প্রক্রিয়াকরণের বড় বড় চৌবাচ্চা বা ভ্যাট। সেই চৌবাচ্চার জল সবসময় নীল, কিন্তু স্থানীয় চাষিদের চোখে ওটা নীল রং নয়, ওটা তাদেরই ভাই বন্ধুদের নিগড়ে নেওয়ার রক্ত। জন ক্লার্ক নামের এই আইরিশ নীলকরটি এলাকায় জন ক্লার্ক নামে পরিচিত। লম্বায় প্রায় 6.5 ফুট, তামাটে চুল আর চোখ দুটো বিড়ালের মতো হালকা নীল ও ক্রূর। সাহেব যখন ঘোড়া ছুটিয়ে গ্রামের মিঠো পথ দিয়ে যায়, তখন ভয়ে মানুষ ঘরের জানলা কপাট সব বন্ধ করে দেয়। তার হাতে সবসময় থাকে রূপোর বাঁটোলা চামড়ার চাবুক, যার এক একটি আঘাতে মানুষের পিঠের চামড়া ফালি ফালি হয়ে যায়। সেদিন কুঠির কাছারি ঘরে বসে তামাকের ধোঁয়া ছাড়ছিলেন ক্লার্ক সাহেব। পাশে দাঁড়িয়েছিল তার দেওয়ান মথুরানাথ ঘোষ। লোকটা খাটো, চর্বিযুক্ত চাটুকার, মাথায় টিকি আর পরনে চাদর। সাহেবের সুনজরে থাকার জন্য সে নিজের জাত ভাইদের বলি দিতেও দ্বিধা করে না। মধুর মধুর ক্লার্ক সাহেব ভাঙা বাংলায় গর্জে উঠল। তার গলার আওয়াজে কাছারির পায়রাগুলো ভয় পেয়ে ডানা ঝাপটে উড়ে গেল। নফর মণ্ডলের দাদন দিতে আপত্তি কেন? ওয়াই? সে কি জানে না ক্লার্কের হুকুম অমান্য করার শাস্তি কি? মথুরানাথ হাত জোর করে কুকড়ে গিয়ে বলল, হুজুর হুজুর, নফরের একমাত্র যত জমিটুকুতে সে এবার আহুস ধান বুনেছিল, ঘরে বুড়ো মা আর জোয়ান মেয়ে। নীল বুনে দিলে তারা সারা বছর খাবে কি? তাই দাদনের টাকা দেয়নি, হাত জোর করে কাঁদছিল হুজুর। কাঁদছে? ক্লার্ক সাহেব কুৎসিত এক হাসি হেসে উঠল। ব্লাডি নেটিভস, এদের খান্না আমার খুব পছন্দ। যাও, শ্যামচাঁদকে রেডি করো। শ্যামচাঁদ কোনো মানুষের নাম নয়, ওটা ক্লার্ক সাহেবের সেই বিশেষ চাবুকটার নাম, যা চামড়া আর
শীষের টুকরো দিয়ে তৈরি। বিকেলের দিকে যখন সূর্যটা রক্তিম আলো ছড়িয়ে দিগন্তে ঢলে পড়ছে, তখন নফরমণ্ডলের ঘরের সামনে এসে থামল সাহেবের ঘোড়া আর 10-12 জন লাঠিয়ালের দল। নফরের বাড়িটা ছোট হলেও বেশ ছিমছাম। মাটির দেওয়াল আর চাল ছিল খড়ের ছাউনি দেওয়া। উঠোনে তখন নফরের 19 বছরের মেয়ে পারুল ঢেঁকিতে ধান ভাঙছিল। তার ডাগর চোখে ছিল বাংলার পল্লী প্রকৃতির সরলতা, কিন্তু চোয়ালে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। লাঠিয়ালরা লাঠি মেরে উঠোনের বেড়ার গেট ভেঙে ভেতরে ঢুকল। নফরমণ্ডল ঘর থেকে বেরিয়ে এসে সাহেবের পায়ের কাছে আছড়ে পড়ল। সাহেব, সাহেব দয়া করুন, সাহেব দয়া করুন, দয়া করুন, সাহেব, 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 সাহেব দয়া করুন, দয়া করুন, সাহেব দয়া করুন, দয়া করুন, সাহেব। এবার এবার আমার ধানটুকু তুলতে দিন। সামনের বার আপনার সব জমিতে নীল বুনে দেবো, 1 পয়সা দাদন নেব না, 1 পয়সা দাদন নেব না, সাহেব, সাহেব একটু দয়া করুন, সাহেব। আমার পরিবারটা না খেয়ে মরে যাবে হুজুর, না খেয়ে মরে যাবে, সাহেব। ক্লার্ক সাহেব ঘোড়া থেকে না নেমেই চাবুকটা সপাং করে নামিয়ে আনলো নফরের পিঠে। বুড়ো মানুষটা যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। একবার, দুবার, তিনবার। চাবুকের আঘাতে নফরের সাদা জামাটা মুহূর্তে রক্তে ভিজে গেল। পারুল আর স্থির থাকতে পারল না। সে ক্ষিপ্ত বাঘিনীর মতো ছুটে এসে সাহেবের চাবুক চেপে ধরল। থামুন, থামুন, থামুন। ভগবান কিন্তু আপনার বিচার করবেন। কোন পাপে আমাদের উপর এই জুলুম করছেন? হ্যাঁ, ক্লার্ক সাহেব কোন পাপে? পারুলের দিকে তাকালো। বাবা, একজন সাধারণ চাষির মেয়ের চোখে এমন তেজ সে আগে দেখেনি। তার কামুক আর ক্রূর মনে এক হিংস্র জেদ চেপে বসল। সে বুট জুতো দিয়ে পারুলের বুকে লাথি মেরে তাকে মাটিতে ফেলে দিল। लाठियाल, इस घर में आগুন লাগাও। ক্লার্ক সাহেব না, সাহেব না, ভাঙা বাংলায় ঠান্ডা গলায় আদেশ দিল। করবেন না, দয়া করুন। নফরমণ্ডল রক্তাক্ত অবস্থায় সাহেবের পা জড়িয়ে ধরার চেষ্টা করল, কিন্তু দেওয়ান মথুরানাথের ইঙ্গিতে এক লাঠিয়ালের লাঠির ঘায়ে বুড়ো নফরের মাথাটা ফেটে গেল। সে গোঙাতে গোঙাতে নিথর হয়ে পড়ল। মুহূর্তের মধ্যে মশাল জেলে নফরের ঘরের চালে ছুঁড়ে দেওয়া হলো। শুকনো খড় পেয়ে আগুন লকলকিয়ে আকাশ ছুটে যায়। পারুলের অসুস্থ মা ঘরের ভেতর থেকে আর্তনাদ করে উঠল, কিন্তু লাঠিয়ালরা দরজার বাইরে থেকে ছেগোল আটকে দিল। পারুল ছটফট করে ওঠার আগেই 2 জন ভোজপুরি লাঠিয়াল তাকে চাদর দিয়ে বেঁধে জ্বলন্ত ঘরের ভেতরে ছুঁড়ে ফেলে দিল। আগুন তখন পুরো বাড়িটাকে গ্রাস করেছে। চারপাশের গ্রামবাসীরা দূরে দাঁড়িয়ে কাঁপছে। কেউ এগিয়ে আসার সাহস পাচ্ছে না। কুঠিয়ালের অবাধ্য করে গোটা গ্রাম জ্বালিয়ে দেওয়া হবে, এই ভয়ে সবাই স্তব্ধ। আগুন আর ধোঁয়ার মাঝখান থেকে ভেসে আসতে লাগলো এক কিশোরীর তীব্র, অতি প্রাকৃতিক আর্তনাদ। কিন্তু সেই আর্তনাদ ধীরে ধীরে বদলে গেল এক অমানসিক ক্রোধে। পারুলের শরীর যখন আগুনে পুড়ছে, চামড়া কুকড়ে যাচ্ছে, তখন সে ঘরের জ্বলন্ত জানলার ধারে এসে দাঁড়ায়। তার সারা শরীর আগুনে জ্বলছে, চোখ দুটো যেন সাক্ষাৎ কাল ভৈরবের রূপ নিয়েছে। সে ক্লার্ক সাহেবের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, ওরে পিশাচ ক্লার্ক, ওরে নরকের কীট, তুই
আজ অবলাদের জ্যান্ত পুড়িয়ে মারলি। আমি অভিশাপ দিচ্ছি তোকে, আমি অভিশাপ দিচ্ছি। এই মাটির প্রতিটা কণা তোর রক্ত চাইবে। তুই ছটফট করে মরবি, ছটফট করে মরবি। এক ফোঁটাও জল পাবি না। আর মরার পরেও তোর রেহাই নেই। তোর রক্তের শেষ বিন্দু যতদিন নেই মাটিতে ঝরবে, তোর আত্মা এই কুঠির অন্ধকূপেই বন্দী থাকবে। তুই পিশাচ হয়ে নিজের পাপের আগুনে পুড়বি, 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 পুড়বি। ক্লার্ক সাহেব অজান্তেই একটু শিউরে উঠলেন, কিন্তু পরক্ষণেই অট্টহাসি হেসে ঘোড়া ঘুরিয়ে কুঠির দিকে রওনা দিলেন। কিন্তু সেই অভিশাপ অক্ষরে অক্ষরে ফেলে গেল। এই ঘটনার কয়েক বছর পরেই বাংলায় জ্বলে ওঠে ঐতিহাসিক নীল বিদ্রোহ। চারপাশের হাজারো হাজারো চাষি একজোট হয়ে দা, কাস্তে, বল্লভ নিয়ে আক্রমণ করে ক্লার্কের নীলকুঠি। লাঠিয়ালরা পালিয়ে বাঁচে। মথুরানাথ দেওয়ানকে চাষিরা পিটিয়ে মারে। ক্লার্ক সাহেব বেগতিক দেখে কুঠির মাটির তলায় এক গোপন কুঠুরিতে গিয়ে আশ্রয় নেয়, যার সন্ধান কেউ জানত না। বিদ্রোহী চাষিরা কুঠিতে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। তারা ভেবেছিল সাহেব হয়তো আগেই পালিয়ে গেছে, কিন্তু ক্লার্ক সাহেব সেই অন্ধকার বাতাসহীন মাটির তলায় গোপন ঘরে আটকে পড়ে গিয়েছিল। বাইরে থেকে কুঠির ভারী ছাদ ভেঙে পড়ায় সুড়ঙ্গের মুখ চিরতরে বন্ধ হয়ে যায়। অন্ধকার, অসহ্য গরম আর ক্ষুধায় ছটফট করতে থাকে সাহেব। এক ফোঁটা জলের জন্য চিৎকার করতে করতে সেই অন্ধকারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিষ্ঠুর নীলকর। কিন্তু পারুলের অভিশাপের কারণে তার অতৃপ্ত ক্রূর আত্মা সেই নরকূপ থেকে বেরোতে পারেনি। সে রয়ে গেল এক ভয়ঙ্কর অপদেবতা হয়ে। কালান্তর 2026 খ্রিস্টাব্দ। ঘড়ির কাঁটা তখন দুপুর 2:30 ছুঁই ছুঁই। শিয়ালদা থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটা যখন একটা ছোট নির্জন স্টেশনে এসে থামল, চারপাশটা যেন এক লহমায় বদলে গেল। ট্রেনের কামরা থেকে পিঠে একটা বড় ট্র্যাকিং ব্যাগ আর হাতে ক্যামেরা নিয়ে নেমে এলো এক যুবক। নাম রোহন চট্টোপাধ্যায়। বয়স ওই 26 কি 27 হবে। ফর্সা গায়ের রং, চোখে চশমা আর অবিন্যস্ত চুল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব ও ইতিহাস বিভাগের কৃতি ছাত্র সে। তবে শুধু পুঁথিগত বিদ্যায় রোহনের মন ভরে না। ইতিহাসের যে পাতাগুলো অন্ধকারে ঢাকা, যে রহস্যগুলোর কোনো লিখিত প্রমাণ নেই, সেগুলোর সত্যতা যাচাই করা ওর নেশা। ওর গবেষণার বিষয় নদিয়া ও 24 পরগনার নীলকুঠি এবং নীল বিদ্রোহের অপ্রকাশিত ইতিহাস। স্টেশনের নাম ফলকে লেখা রূপচাঁদপুর। স্টেশনটা দেখলেই বোঝা যায় এখানে যাত্রীদের আনাগোনা অত্যন্ত কম। প্ল্যাটফর্মের একপাশে একটা মস্ত বড় বটগাছ, তার ঝুড়ি নামিয়ে স্টেশন মাস্টারের ঘরের চালটা প্রায় ঢেকে ফেলেছে। রোহন একটা দীর্ঘশ্বাস ফেলে চারপাশটা দেখল। তারপর আস্তে আস্তে স্টেশন থেকে বেরোতেই সে দেখল একটা বুড়ো মতন লোক গাছের ছায়ায় একটা জরাজীর্ণ সাইকেল রিকশায় বসে ঝিমোচ্ছে। দাদু যাবেন? রোহন তার কাছে গিয়ে জিজ্ঞেস করল। বৃদ্ধ ধর্মর করে উঠে বসল।
রোহনের শহুরে পোশাক আর বিশাল ব্যাগ দেখে সে একটু অবাক হলো। সে জিজ্ঞাসা করল, কোথায় যাবেন বাবু? আমি রূপচাঁদপুর গ্রামে যাব। ওখানে ওই পুরনো নীল কুঠিটা আছে, তার আশেপাশে কি কোনো থাকার জায়গা পাওয়া যাবে? নীলকুঠি শব্দটা শুনতেই বৃদ্ধের মুখের ঝিমুনি ভাবটা এক নিমেষে উধাও হয়ে গেল। সে চোখ দুটো বড় বড় করে রোহনের দিকে তাকালো। কুঠি পাড়ায় যাবেন? তা বাবু, এত জায়গা থাকতে ওই মড়ক লাগা কুঠির দিকে কেন? রোহন একটু হাসল। আমি ইতিহাসের ছাত্র দাদু, ওই কুঠি নিয়ে একটু পড়াশোনা করব, ছবি তুলব। তা ওখানে যাওয়ার রাস্তা কোনটা? আপনি কি নিয়ে যাবেন আমাকে ওখানে? বৃদ্ধ অনিচ্ছা সত্ত্বেও রিকশার সিটটা গামছা দিয়ে ঝেড়ে বলল, আসুন বাবু, তবে তাড়াতাড়ি কাজ সেরে ফেলে বেলাবেলি ফিরে আসাই ভালো। রিকশা চলতে শুরু করলো। স্টেশন ছাড়িয়ে কিছু দূর যেতেই পাকা রাস্তা শেষ হয়ে মাটির লাল রাস্তা শুরু হলো। সময় আধুনিক হয়ে গেলেও এই গ্রামটায় যেন আধুনিকতার ছোঁয়া খুব কম লেগেছে। রাস্তার দুপাশে দিগন্ত বিস্তৃত মাঠ, কিন্তু আশ্চর্যভাবে অনেক জমি পতিত হয়ে পড়ে আছে। সেখানে কোনো চাষবাস হয়নি। মিঠো বাতাসের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত উদাসীনতা। মাঝে মাঝে দু একটা মাটির বাড়ি, যার খড়ের চালের ওপর লাউ কুমড়োর লতা ঝুলছে। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা পুকুর পাড়ে খেলা করছিল। তারা রোহনকে দেখে হাঁ করে তাকিয়ে রইল। রোহন ক্যামেরাটা বার করে দু একটা ছবি তুলল তাদের। ওর মনে চলতে থাকে, এই সেই রূপচাঁদপুর, যেখানে 170 বছর আগে কত রক্তক্ষয়ী সংগ্রাম হয়ে গেছে। বাবু, এই যে দেখছেন না মাঠগুলো, রিক্সাওয়ালা বুড়ো হঠাৎ বলে উঠল, এখানে নাকি কোনো ফসল ফলে না। আমার বাপ ঠাকুরতা বলতেন, এই জমিতে নীলকর সাহেবদের পাপ মিশে আছে। এখানকার মাটি নাকি অভিশপ্ত। রোহন জিজ্ঞাসা করল, আপনার নাম কি দাদু? গিয়ে আমার নাম সনাতন। এই গ্রামেই জন্ম, এই গ্রামেই বুড়ো হয়েছি, আর এখানেই চিরনিদ্রা নেব। আচ্ছা দাদু, ওই নীলকুঠিটা সম্পর্কে আপনারা লোকমুখে কি শোনেন? সনাতন রিক্সা চালাতে চালাতে গলাটা একটু নামিয়ে বলল, ওরে বাবা, ও কুঠির নাম মুখে আনলেও পাপ। আমাদের ঠাকুরদা বলতেন, ওখানে এক জম সাহেব থাকতো। রয় তাকে ক্লার্ক সাহেব নামে চিনত। সে নাকি জ্যান্ত মানুষ পুড়িয়ে মারত। নীল বিদ্রোহের সময় চাষিরা তাকে কেটে ফেলেছিল, নাকি সে উধাও হয়ে গেছিল কেউ জানে না। কিন্তু তার ভূতটা ওই কুঠিতেই রয়ে গেছে। প্রতি অমাবস্যার রাতে ওই কুঠির ভেতর থেকে চাবুকের আওয়াজ পাওয়া যায় বাবু। আর আরো আরো ভয়ানক হলো, এখনো নাকি সাহেব বুট জুতো পরে ঘুরে বেড়ায়। যে গেছে ওদিকে রাতে, সে আর জ্যান্ত ফেরেনি বাবু। রোহন মনে মনে একটু হাসল। যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক মনের কাছে এসব ভূতের গল্প স্রেফ কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। ইতিহাসের বহু ভাঙা কেল্লা বা পুরনো রাজবাড়িতে এমন গল্প জড়িয়ে থাকে, যা আসলে স্থানীয় মানুষের কল্পনার অন্ধবিশ্বাসের ফসল। তবে এই লোককথাগুলো ইতিহাসের একটা অংশ, তাই রোহন মন দিয়ে শুনছিল। প্রায় আধ ঘন্টা রিক্সা চলার পর চারপাশের গাছগুলো ঘন হতে শুরু করল। আমার বাঁশবাগানের মধ্য দিয়ে রাস্তাটা আরও সংকীর্ণ হয়ে গেছে। আলো ক্রমশ কমে আসছে, যদিও তখনও বিকেল হতে ঢের বাকি। হঠাৎ সনাতন রিক্সার ব্রেক কষল।
বাবু, ওই দেখুন। রোহন দেখল সামনে একটা মস্ত বড় ভাঙা তোরণ বা গেট। ইটের পলেস্তরা খসে পড়েছে সেখান থেকে। গায়ে শ্যাওলা আর পরগাছার জঙ্গল। সেই তরুণের মাথায় এখনো আবছাভাবে খোদাই করা আছে একটা ইংরেজি হরফ, সিআই ক্লার্ক সাহেবের কুঠির প্রবেশদ্বার। গেটের ওপারে জঙ্গল এত ঘন যে ভেতরে কি আছে সহজে দেখা যায় না। সনাতন বলল, আমি আর ভেতরে যাব না বাবু, আমার রিক্সা ওই জঙ্গলের রাস্তায় ঢুকবে না। রোহন রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিল। সনাতন টাকাটা পকেটে রেখে অত্যন্ত চিন্তিত মুখে বলল, বাবু আমার কথা শুনুন, কুঠির ছবি যা তোলার দূর থেকে তুলুন, সন্ধে হওয়ার আগে গাঁয়ের দিকে ফিরে আসুন। পঞ্চায়েত অফিসে বা কোনো স্কুলে থাকার ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে দাদু, আপনি ভাববেন না, আমি সাবধানেই থাকবো। সনাতন আর দাঁড়ালো না, দ্রুত রিক্সা ঘুরিয়ে চলে গেল। রোহন একা দাঁড়িয়ে রইল সেই অভিশপ্ত তরুণের সামনে। ট্র্যাকিং ব্যাগটা কাঁধে ভালো করে সেট করে রোহন তরুণ পার করে ভেতরে ঢুকল। দুপাশে প্রাচীন আম গাছগুলো ডালপালা মেলে আকাশটাকে প্রায় ঢেকে ফেলেছে। মাটিতে শুকনো পাতার পুরো আস্তরণ। যার উপর দিয়ে রোহন হাঁটছে সেটা মর্মর শব্দ করে উঠছে। এক অদ্ভুত নীরবতা চারপাশের বাতাসে, যা রোহন আগে কোনোদিনও উপভোগ করেনি। কোনো পাখির ডাক নেই, কোনো কাঠবিড়ালির চঞ্চলতা নেই। প্রায় 5 মিনিট হাঁটার পর জঙ্গলটা একটু পাতলা হলো, আর রোহনের সামনে প্রস্তুত হলো সেই কুখ্যাত নীলকুঠি। বিল্ডিংটা বিশাল, প্রায় 3 তলা সমান উঁচু। গতিক স্থাপত্যের ছোঁয়া আছে জানলার খিলানগুলোতে। সামনের চওড়া বারান্দার বিশাল বিশাল স্তম্ভগুলো কোথাও কোথাও ভেঙে পড়েছে। দেওয়ালের চুনকাম বহু বছর আগেই ধুয়ে মুছে গেছে। এখন শুধু নগ্ন লাল ইঁটগুলো বেরিয়ে আছে, যেন কোনো কঙ্কালের পাঁজরের মতো। জানলাগুলোর কাঠ পচে গেছে, সেখানে এখন চামচিকের দল বাসা বেঁধেছে। কুঠির একপাশে সেই নীল তৈরির বিশাল চৌবাচ্চাগুলো ধূলিসাৎ হয়ে পড়ে আছে, যার ভেতর এখন বুনো লতা পাতা আর কাঁটা ঝোপের রাজত্ব। রোহন মুগ্ধ হয়ে দেখতে লাগলো। একজন প্রত্নতত্ত্ববিকের কাছে এটা একটা অমূল্য খনি। সে ক্যামেরা বার করে দ্রুত কিছু হোয়াইট শট নিল। ভাঙা সিঁড়ি বেয়ে এসে সাবধানে মূল ভবনের ভেতরে ঢুকল। ভেতরের হলঘরটা বিশাল আকার। ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে সেখান থেকে এক ফালি রোদের আলো এসে পড়েছে ধুলো মাখা মেঝেতে। দেওয়ালের কোণে কোণে মাকড়সার জাল। রোহনের পায়ের শব্দে এক ঝাঁক পায়রা ডানা ঝাপটে ভাঙা জানলা দিয়ে উড়ে গেল। হল ঘরের এক প্রান্তে একটা ভাঙা ফায়ার প্লেস বা চিমনি রয়েছে। সাহেবরা শীতকালে এখানে আগুন পোহাতো হয়তো। রোহন তার ব্যাগ থেকে একটা নোটবুক বার করে কিছু নোট নিতে লাগলো। সে ঘরের পরিমাপ আর স্থাপত্যের ধরন লিখে রাখছিল। ঘরের দেওয়ালগুলো এত চওড়া যে বাইরের গরম এখানে একদমই মালুম পাচ্ছে না। উল্টে কেমন একটা ঠান্ডা ভাব রয়েছে। হলঘর পেরিয়ে এসে ভেতরের দিকের করিডর দিয়ে হাঁটতে লাগলো। দুপাশে ছোট ছোট ঘর, সম্ভবত এগুলো কুঠির কর্মচারীদের কোয়ার্টার বা গুদাম ঘর ছিল। একটা ঘরের মেঝেতে কিছু পুরনো লোহার শিকল পড়ে থাকতে দেখল রোহন। শিকলগুলো একেবারে মরচে ধরা, কিন্তু সেগুলো দেখে রোহনের কিরকম গা শিউরে উঠল। নীলকররা যে চাষিদের এখানে বন্দি করে চাবুক মারত, এ তারই জীবন্ত প্রমাণ।
কুঠির চারিপাশে ঘুরতে ঘুরতে রোহনের খেয়াল হলো না যে সময় দ্রুত পেরিয়ে গেছে। যখন সে কুঠির বাইরে বেরোলো তখন সূর্য পাটে বসেছে। আকাশের রং টকটকে লাল থেকে ধীরে ধীরে বেগুনি ও কালচে হয়ে আসছে। জঙ্গলের ছায়াগুলো যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে কুঠিটাকে গ্রাস করতে চাইছে। রোহনের ঠিক করাই ছিল যে সে কুঠির চত্বরেই ক্যাম্পিং করবে। এই নির্জনতায় রাতের পরিবেশে কুঠির একটা অন্য রূপ দেখা যাবে, যা তার গবেষণার জন্য জরুরি। সে কুঠির সামনে চওড়া বারান্দার একটা পরিষ্কার অংশ বেছে নিল। ব্যাগ থেকে তার ওয়াটারপ্রুফ টেন্ট বা তাঁবুটা বার করে খাটানোর কাজ শুরু করলো। 8 ঘন্টার মধ্যে তাঁবু খাটানো শেষ হলো। ভেতরে সে একটা নরম ম্যাট আর স্লিপিং ব্যাগ বিছিয়ে দিল। আবহাওয়াটা বেশ ভালো। সন্ধ্যা নেমে এলো রূপচাঁদপুরের নীলকুঠিতে। চারপাশটা যেন এক নিবিড় অন্ধকারে ডুবে গেল। রোহন তার ব্যাটারি চালিত শক্তিশালী লণ্ঠনটা জেলে তাঁবুর ভেতরে রাখল। রাতের খাবারের জন্য সে কলকাতা থেকেই কিছু শুকনো খাবার, কেক আর জলের বোতল নিয়ে এসেছিল। সেগুলো খেয়ে সে তার ল্যাপটপটা অন করল আর সারাদিনের নোটগুলো টাইপ করার জন্য। ঠিক এই সময় কুঠির বাইরের জঙ্গলের দিক থেকে একটা শব্দ শোনা গেল। রোহন বুঝল শব্দটা কোনো পশুর নয়, মানুষের পায়ের শব্দ। শুকনো পাতা মারিয়ে কেউ একজন কুঠির দিকে এগিয়ে আসছে। রোহন টর্চটা হাতে নিয়ে তাঁবু থেকে মাথা বার করল। টর্চের জোরালো আলোটা সে ফেলল তোরণ থেকে আসা পথটার ওপর। আলোর বুকে ধরা পড়ল 3 জন মানুষ। আগে আগে আসছে এক বৃদ্ধ, পরনে ধুতি আর ফতুয়া, কপালে তার তিলক আঁকা। তার পেছনে 2 জন জোয়ান ছেলে, তাদের হাতে লাঠি আর টর্চ। বৃদ্ধের মুখ অত্যন্ত গভীর এবং চিন্তিত। কে কে ওখানে? রোহন তাকে দেখে শান্ত গলায় জিজ্ঞাসা করল। বৃদ্ধ এগিয়ে এসে বারান্দার নিচে দাঁড়ালো। টর্চের আলোয় রোহনের মুখ দেখে সে বলল, আপনি তাহলে কলকাতা থেকে আসা সেই বাবু? সনাতন রিক্সাওয়ালা গায়ে খবর দিল যে শহরে এক বাবু কুঠিতে রাত কাটাতে এসেছে। আমরা শুনে আর স্থির থাকতে পারলাম না। রোহন তাঁবু থেকে পুরোপুরি বেরিয়ে এসে বারান্দার ধারে বসল। নমস্কার। হ্যাঁ, আমি রোহন। এখানে একটু রিসার্চের কাজে এসেছি। কোনো অসুবিধা আছে কি? বৃদ্ধ হাত জোর করে বলল, বাবা, আমি এই রূপচাঁদপুর গ্রামের প্রধান ভৈরব চক্রবর্তী। এই ছেলেরা আমারই গাঁয়ের। আমরা আপনাকে এখানে থাকতে দিতে পারি না বাবা। আপনি আপনি এখনই জিনিসপত্র গোটান, আমাদের সাথে গাঁয়ের চণ্ডী মণ্ডপে চলুন। ওখানে আপনার থাকার সব ব্যবস্থা করে দিচ্ছি। রোহন একটু অবাক হয়ে বলল, কিন্তু কেন বলুন তো? আমি তো কারো কোনো ক্ষতি করছি না, আর এটা সরকারি সম্পত্তি। এখানে রাত কাটালে কার কি বা আপত্তি থাকতে পারে? ভৈরব চক্রবর্তী বারান্দার ভাঙা থামটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর রোহনের দিকে সোজা তাকিয়ে বললেন, আপত্তি সরকারের নয় বাবা, আপত্তি এই কুঠির মালিকের। মালিক? সে তো 170 বছর আগে মারা গেছে। সে মরেও মরেনি বাবা। ভৈরবের গলাটা কাঁপল। আজ থেকে 70 বছর আগে আমার বাবা একবার বাজি ধরে এই কুঠিতে অমাবস্যার রাতে এসেছিল। পরদিন তাকে পাওয়া যায় এই কুঠির ভেতরের হল ঘরে। তার সারা পিঠে চাবুকের এমন দাগ ছিল যে চামড়া কেটে মাংস বেরিয়ে এসেছিল। বাবা আর মার্চেনি। মরার আগে শুধু বলেছিল, সাহেব সাহেব এখনো আছে। রোহন চশমাটা নাকের ওপর ঠিক করে বলল,
দেখুন চক্রবর্তী মশাই, বিজ্ঞান এসব বিশ্বাস করে না। আপনার বাবার মৃত্যু হয়তো কোনো বুনো জন্তুর আক্রমণে হয়েছিল, বা কোনো এই ধরুন কোনো ডাকাত দল এই কাজ করেছে। পুরনো বাড়ি, তাই লোকমুখে এইসব গল্প তৈরি হয়েছে। আজ আ- আজ অমাবস্যা বাবা। ভৈরব চক্রবর্তীর গলা এবার প্রায় চিৎকারের মতো শোনালো। আজকের রাতটা সাধারণ রাত নয়, সাধারণ নয়। এই কুঠির মাটিতে যে পাপ হয়েছিল অমাবস্যার রাতে, সেই সেই পাপ সজীব হয়ে ওঠে। আজ রাতে এই জঙ্গলের যে থাকবে তার তার প্রাণ ওই অপদেবতা শুষে নেবে। দয়া করে জেদ করবেন না, আমাদের সাথে চলুন। পেছনের দুই যুবকও লাঠি ঠুকে বলল, চলুন বাবু, চলুন। উনি উনি ঠিকই বলছেন বাবু। আপনি শহুরে মানুষ, আপনি চলুন। হ্যাঁ বাবু, হ্যাঁ, ওরা ঠিকই বলছে বাবু। এসব অলৌকিক শক্তির তেজ আপনি সহ্য করতে পারবেন না। আপনি শহরের মানুষ, এখানে বাতাস ভারী হলে মানুষের দম আটকে মারা যায়। আপনি চলুন, আপনি আমাদের সাথে চলুন বাবু, চলুন। কিন্তু রোহন তার সিদ্ধান্তে অটল। সে অনেক কষ্ট করে এই সুযোগ পেয়েছে। মাঝরাতে যদি কোনো অদ্ভুত শব্দ হয়, তবে সেটার শব্দ তরঙ্গ রেকর্ড করার জন্য সে বিশেষ সাউন্ড রেকর্ডারও এনেছে। সে দেখতে চায় এই শব্দের উৎস কি, বাঁদরের ডানা ঝাপটানো নাকি কোনো প্রাকৃতিক সুড়ঙ্গ এ হাওয়া চলাচলের কারণ। আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ। রোহন অত্যন্ত ভদ্রতার সাথে কিন্তু দৃঢ়ভাবে বলল, তবে আমি আমার কাজ না ফুরিয়ে যাব না। আমার কাছে টর্চ আছে, ফার্স্ট এড আছে, আর আমি কোনো বিপদে পড়লে আপনাদের জানাবো। আপনারা দয়া করে শান্তিতে বাড়ি ফিরুন। ভৈরব চক্রবর্তী বুঝলেন এই আধুনিক শিক্ষিত যুবককে কুসংস্কারের ভয় দেখিয়ে লাভ নেই। তিনি হতাশ হয়ে মাথা নাড়লেন। আমরা আমাদের কর্তব্য করলাম বাবা। এরপর যদি কিছু ঘটে তবে আমাদের দোষ দেবেন না। শুধু মনে রাখবেন, রাত 12টার পর যদি যদি কোনো চাবুকের শব্দ শোনেন তবে ভুলেও তাঁবু থেকে বেরোবেন না। চোখ কান বন্ধ করে ভগবানের নাম করবেন। বৃদ্ধ আর যুবকরা ফিরে গেল। তাদের টর্চের আলো ধীরে ধীরে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল। রোহন একা দাঁড়িয়ে রইল বারান্দায়। রাতের অন্ধকার এখন আরো ঘন, আরো নিশ্ছিদ্র। ঘড়ির দিকে তাকিয়ে রোহন দেখল রাত এখন প্রায় 9:45। চারপাশের ঝিঝি পোকার ডাক যেন একটা অদ্ভুত ঐকতান তৈরি করেছে। রোহন তাঁবুর ভেতরে ঢুকে চেনটা আটকে দিল। ল্যাপটপে কাজ করতে করতে সে ভাবল, আজ রাতে দেখা যাক রূপচাঁদপুরের এই নীলকুঠির রহস্য কতটা সত্যি আর কতটা গল্প। কিন্তু সে জানতো না 1850-এর দশকে সে রক্তাক্ত ইতিহাস আজ রাতে তার জন্য এক ভয়ঙ্কর রূপ নিয়ে অপেক্ষা করছে। কাঁপতে থাকা লণ্ঠনের আলোয় রোহন তার ডায়েরিটা খুলল। আর ঠিক তখনই কুঠির গভীর থেকে একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া এসে তার তাঁবুর গায়ে ধাক্কা মারল। শুরু হলো এক দীর্ঘ গা ছমছমে রাতের প্রহর। কুঠির প্রাচীন তোরণ দিয়ে যখন ভৈরব চক্রবর্তী আর তার সঙ্গী যুবকেরা চলে গেল, তখন চারপাশের অন্ধকার যেন আরো 5 আঙুল ঘন হয়ে এলো। ঘড়ির ডায়ালে জল করছে রাত 10:15। আধুনিক সভ্যতার সমস্ত কোলাহল থেকে বহু দূরে নদিয়া জেলার এই প্রত্যন্ত সীমান্তে দাঁড়িয়ে থাকা ভাঙা নীলকুঠিটা যেন এক
বিশাল প্রাগৈতিহাসিক পশুর মতো অন্ধকারে ওঁত পেতে বসে আছে। শহুরের জীবনে অভ্যস্ত মানুষের কাছে এই স্তব্ধতা প্রথম প্রথম একটু অস্বস্তিকর লাগতেই পারে। ঝিঝি পোকার একটানা উচ্চস্বরের ডাক এক অদ্ভুত একঘেয়েমি তৈরি করেছে বাতাসে। মাঝে মাঝে দূর থেকে শেয়ালের হুক্কা হুয়া ডাক ভেসে আসছে, যা এই নিঝুম রাতের পরিবেশকে আরো বেশি আদিম করে তুলেছে। চক্রবর্তী মশাই যা ভয় দেখিয়ে গেলেন, সাধারণ কেউ হলে এতক্ষণে ব্যাগ গুটিয়ে পালাতো। রোহন নিজের মনেই একবার হেসে উঠল। সে ল্যাপটপটা কোলের ওপর টেনে নিল। কিবোর্ডের খটখট শব্দে তাঁবুর ভেতরে নৈশ শব্দ কিছুটা ভাঙল। সে আজকের সারাদিনের ফিল্ড নোটগুলো গুছিয়ে লিখতে শুরু করলো। আজ বিকেলে কুঠির ধ্বংসাবশেষের প্রাথমিক পরিদর্শন করলাম। 1850-এর দশকের গথিক ও ঔপনিবেশিক স্থাপত্যে এক চমৎকার সংমিশ্রণ এই ইমারত। তবে রক্ষণাবেক্ষণের অভাবে পুরো বাড়িটাই এখন জরাজীর্ণ। স্থানীয় মানুষের মনে এই কুঠিকে কেন্দ্র করে গভীর কুসংস্কার ও অতি প্রাকৃতিক ভীতি কাজ করছে। তারা ক্লার্ক সাহেব নামের এক নীলকরের অতৃপ্ত আত্মার অস্তিত্বে বিশ্বাস করে। যুক্তির খাতিরে এই ভীতিকে উড়িয়ে দেওয়া গেলেও লোকসংস্কৃতি ও ইতিহাসের লোকগাথা মানে ফোকলো হিসেবে এর গুরুত্ব অপরিসীম। আজ অমাবস্যা। গ্রামীণ মিথ অনুযায়ী আজ নাকি অলৌকিক ঘটনা ঘটার মোক্ষম সময়। দেখা যাক। টাইপ করতে করতে রোহনের হাত দুটো আচমকা একটু থমকে গেল। সে খেয়াল করলো তার আঙুলগুলো কেমন যেন ঠান্ডা হয়ে আসছে। শুধু আঙুল কেন, ঘরের ভেতরের বাতাসটাও যেন হঠাৎ বেশ খানিকটা শীতল হয়ে পড়েছে। মে মাসের এই তীব্র গরমে যেখানে রাতেও ভ্যাপসা ভ্যাপসা ভাব থাকার কথা, সেখানে এই হঠাৎ তাপমাত্রা কমে যাওয়াটা বেশ অদ্ভুত। নদীয়ার এই অঞ্চলে এত রাতে এত ঠান্ডা পড়ে? রোহন বিড়বিড় করল। ঠিক এমন সময় তাঁবুর কাপড়ের গা বেয়ে একটা অদ্ভুত খসখসে শব্দ হলো, যেন বাইরের জঙ্গল থেকে আসা কোনো শুকনো পাতা বা ডাল বারান্দার মেঝে দিয়ে ঘষে ঘষে চলে গেল। রোহন ল্যাপটপটা বন্ধ করে তার শক্তিশালী টর্চ আর প্রফেশনাল ডিজিটাল ক্যামেরাটা হাতে তুলে নিল। একজন প্রত্নতাত্ত্বিকের আসল কাজ তো রাতেই, যখন দিনের আলোর বিভ্রান্তি কেটে গিয়ে ইতিহাসের কঙ্কালটা স্পষ্ট হয়ে ওঠে। তাছাড়া রাতের অন্ধকারে ইনফ্রারেড লেন্স দিয়ে কুঠির ভেতরের কিছু ছবি নেওয়ার পরিকল্পনা তার আগে থেকেই ছিল। তাঁবুর চেনটা খুলে রোহন যখন বারান্দায় এসে দাঁড়ালো, তখন বাইরের হিমেল হাওয়াটা তার মুখে এসে লাগলো। হাওয়াটা ঠিক স্বাভাবিক নয়, কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে পুরনো মাটির গন্ধ মেশানো। কুঠির চারপাশের জঙ্গল এখন পুরোপুরি নিশ্চল, কোনো গাছের পাতা নড়ছে না, অথচ বাতাসটা কিন্তু কনকনে। রোহন টর্চের জোরালো বোতামটা টিপল। এক তীব্র সাদা আলোর ফোকাস কুঠির সামনের বিশাল বারান্দা আর ভেঙে পড়া স্তম্ভগুলোর ওপর গিয়ে পড়ল। দিনের আলোয় যা কেবলই এক প্রাচীন ভাঙা বাড়ি বলে মনে হচ্ছিল, রাতের অন্ধকারে তা যেন এক জীবন্ত রূপ ধারণ করেছে। স্তম্ভগুলোর গায়ে গজিয়ে ওঠা গাছগাছালিগুলো যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে। এমন সময় হঠাৎ রোহন একটা আওয়াজ শুনতে পেল। কুঠির ভেতরে সেই দীর্ঘ ভাঙা করিডর ধরে কেউ যেন হেঁটে আসছে। শব্দটা কোনো খালি পায়ের নয়, ভারী শক্ত চামড়ার বুট জুতো পরে কেউ অত্যন্ত মন্থর গতিতে
রাজকীয় চালে হেঁটে বেড়াচ্ছে। প্রতিটা পদক্ষেপের সাথে সাথে বুটের নিচে থাকা লোহার নাল মেঝেতে লেগে এক তীক্ষ্ণ শব্দ তৈরি করছে। রোহনের বুকের ভেতরে যেন একটা হাতুড়ি পেটার মতো কাঁপতে লাগলো। সে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। না, এটা কোনো কোনো মানুষ হতে পারে না। এই রাতে এখানে এখানে কেউ বুক জুতো পরে কেন আসবে? এটা এটা নিশ্চয়ই আমার মনের ভুল। কিন্তু মনের ভুলকে মিথ্যা প্রমাণ করে শব্দটা ক্রমশ কুঠির ভেতর থেকে সামনের বারান্দার দিকে এগিয়ে আসতে লাগলো। পদধ্বনির সাথে সাথে বাতাসে সেই চুরুটের ধোঁয়ার গন্ধটা আরো তীব্র হতে লাগলো। গন্ধটা এখন এতটাই বাস্তব যে রোহনের মনে হলো সে যদি এখন তাঁবুর বাইরে তাকায় তবে দেখতে পাবে এক লম্বা সাহেব চুরুট ফুঁকছে। হঠাৎ করে সেই পদধ্বনিটা বারান্দার মাঝখানে এসে থেমে গেল, ঠিক যেখানে রোহনের তাঁবুটা খাটানো আছে তার থেকে বড়জোর 10 ফুট দূরে। এক গভীর নিঃশব্দ নীরবতা। রোহন নিজের শ্বাসটুকুও বন্ধ করে নিল। সে তার ডান হাতটা বাড়ালো টর্চটার দিকে। ওর হাতটা কাঁপছে। বিজ্ঞানের সমস্ত যুক্তি, ইতিহাসের সমস্ত তথ্য এই মুহূর্তে যেন এক অলৌকিক আতঙ্কের সামনে এসে হাঁটু গেড়ে বসেছে। ঠিক তখনই অন্ধকারের বুক চিরে এক ভয়ঙ্কর শব্দ শোনা গেল। চামড়ার চাবুক সজোরে মেঝের ওপর আছড়ে পড়া সেই চেনা নিষ্ঠুর শব্দটা এতটাই জোরালো যে কুঠির দেওয়ালগুলো যেন সেই আঘাতে কেঁপে উঠল। পরপর 3 বার চাবুক মারার শব্দ হলো, আর সেই শব্দের সাথে সাথে কুঠির অন্ধকার কোণ থেকে ভেসে আসতে লাগলো এক অমানুষিক গুমড়ে মরা ঘুঙানির আওয়াজ, যেন কোনো এক অদৃশ্য মানুষকে চাবুক মেরে চামড়া তুলে নেওয়া হচ্ছে তার, আর সে যন্ত্রণায় ছটফট করছে। কিন্তু কোনো মানুষের অবয়ব চোখে পড়ছে না রোহনের। রোহন আর তাঁবুর ভেতরে বসে থাকতে পারল না। ভয়ের চেয়েও তার ভেতরে তীব্র কৌতূহল আর রোমাঞ্চ তাকে তাতিয়ে তুলল। সে টর্চটা শক্ত করে ধরল এবং এক ঝটকায় তাঁবুর চেনটা খুলে বাইরে বেরিয়ে এল। বারান্দায় পা রাখতেই রোহনের মনে হলো সে যেন কোনো ডিপ ফ্রিজের ভেতরে ঢুকে পড়েছে। কুঠির চারপাশের বাতাস পুরোপুরি জমে গেছে। টর্চের আলোটা সে বারান্দার ওপর ফেলল। বারান্দার মেঝেতে ধুলোর আস্তরণ, কিন্তু আশ্চর্য ব্যাপার, সেই ধুলোর ওপর স্পষ্ট ফুটে উঠেছে একজোড়া চওড়া বুটের দাগ। সেই দাগগুলো তাঁবুর দিকেই এগিয়ে এসেছে। রোহন টর্চের আলোটা বারান্দা থেকে ঘুরিয়ে কুঠির মূল হলঘরের প্রবেশদ্বারের দিকে ফেলল। আলোর তীব্র ফোকাস যেখানে গিয়ে পড়ল সেখানে বাতাসটা কেমন যেন ধোঁয়াটে আর কুয়াশাচ্ছন্ন। সেই কুয়াশার মাঝখানে দাঁড়িয়ে আছে এক দীর্ঘাকৃতি অবয়ব। তার পরনে 19 শতকের শিকারের কোট, মাথায় একটা কাউবয় হ্যাট। অবয়বটার মুখ আবছা, কিন্তু তার চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছে, ঠিক যেমনটা চক্রবর্তী মশাই বলেছিলেন। দুটো জ্বলন্ত লাল কয়লার মতো হিংস্র আলো ঠিকরে বেরোচ্ছে সেই চোখের কোটর থেকে। তার ডান হাতে ঝুলছে একটা মস্ত বড় চামড়ার চাবুক, যা থেকে কালো রঙের কোনো তরল ফোঁটায় ফোঁটায় মেঝেতে পড়ছে। অবয়বটা ধীরে ধীরে রোহনের দিকে মুখ ফেরালো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল সেই তেলের ছবির মতো এক বিভৎস ক্রূর হাসি। হু আর ইউ? রোহনের গলা দিয়ে একটা ভাঙা আওয়াজ বেরোল, কিন্তু ভয়ঙ্কর ঠান্ডায় তার চোয়াল আটকে যাচ্ছে। সেই ছায়ামূর্তি কোনো উত্তর দিল না।
সে তার ডান হাতটা তুলল। হাতের সেই চামড়ার চাবুকটা বাতাসে এক পাক খেয়ে সপাং করে ধেয়ে এলো সরাসরি রোহনের মুখ লক্ষ্য করে। ঠিক সেই মুহূর্তে রোহনের মনে হলো কুঠির মাটির তলা থেকেও এক তীব্র আর্তনাদ ভেসে এলো। রোহন চোখ বন্ধ করে মাটিতে বসে পড়ল, আর চাবুকটা তার মাথার ঠিক ওপর দিয়ে গিয়ে তাঁবুর কাপড়ে সজোরে আঘাত করে। লাইলনের কাপড়টা ফালি ফালি হয়ে ছিঁড়ে গেল। অন্ধকার করিডর ধরে আবার শোনা গেল সেই ভারী বুটের শব্দ। সেটা এবার এগিয়ে যাচ্ছে কুঠির আরো গভীরে, যেখানে বীভৎস ইতিহাস লুকিয়ে রেখেছে তার সবচেয়ে বড় গোপন রহস্য। রোহন টর্চ হাতে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। সে বুঝতে পারল এই লড়াই থেকে ফেরার আর কোনো পথ নেই। তাকে যেতেই হবে সেই অন্ধকারের উৎসের দিকে। তখন ভোর 5:30। রূপচাঁদপুরের জঙ্গলের মাথা চিরে যখন প্রথম সূর্যের আলো নীলকুঠির ভাঙা তোরণ ছুঁল, তখন চারপাশে সেই কালান্তক স্তব্ধতা যেন এক লহমায় কেটে গেল। বুনো পাখিদের কলকাকলি আর ইছামতির দূরবর্তী হাওয়া এসে ধাক্কা মারল কুঠির প্রাচীন স্তম্ভগুলোতে। কাল রাত্রির সেই হাড় কাঁপানো ঠান্ডা উধাও হয়ে আবার ফিরে এসেছে মে মাসের চেনা ভ্যাপসা গরম। তাঁবুর ছেঁড়া কাপড়ের টুকরোটার পাশে পাথরের মেঝেতে বসে আছে রোহন। তার চোখ দুটো লাল। সারা রাতের নিদ্রাহীনতা আর মানসিক ক্লান্তির ছাপ তাতে স্পষ্ট। হাত দুটো এখনো সামান্য কাঁপছে, কিন্তু চোখে ভয়ের চেয়েও বেশি এখন এক তীব্র বৈজ্ঞানিক জেদ আর উত্তেজনা। সে তার হাতের সাউন্ড রেকর্ডারটা অন করল। রাতে সেই চাবুকের শব্দ এবং অমানসিক গোঙানি সবটাই এই যন্ত্রে ডিজিটাল ওয়েভ আকারে বন্দী হয়ে আছে। রেকর্ডারের প্লেব্যাক বোতামটা টিপতেই স্পিকার থেকে খসখসে আওয়াজ বেরোল। রাত 12:05। চাবুকের শব্দ, কিন্তু আশ্চর্য, যেখানে রাতে কান ফাটানো আওয়াজ শুনেছিল রোহন, এই যন্ত্রে সেখানে স্রেফ একটা উচ্চ কম্পাঙ্কের হিসির শব্দ আর ট্র্যাকিং নয়েজ ছাড়া কিছুই রেকর্ড হয়নি। মানুষের কান যা শুনেছে যন্ত্র তা ধরতে পারে। আশ্চর্য, রোহন বিড়বিড় করে বলল, অডিও ফ্রিকোয়েন্সিটা ডেসিবেল স্কেলে ধরা পড়েনি, অথচ আমার কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। তার মানে ওটা কোনো শব্দ তরঙ্গ ছিলই না, ওটা ছিল একটা ইলেকট্রোম্যাগনেটিক ইম্প্যাক্ট, যা একদম ডাইরেক্ট আমার ব্রেনের অডিটরি কর্টেক্সে হিট করেছিল। রোহন উঠে দাঁড়ালো। রোদের আলো যত বাড়ছে, কুঠির সেই ছায়ামূর্তি আর চাবুকের আতঙ্ক যেন ততটাই ম্লান হয়ে আসছে ওর মস্তিষ্ক থেকে। দিনের আলোয় বিজ্ঞান ও যুক্তির হাতটাই সবসময় শক্ত হয়। সে বারান্দার মেঝেতে তাকালো। রাতে যে বুট জুতো আর চাবুকের তরল ফোঁটার দাগ সে দেখেছিল, দিনের আলোয় সেখানে শুধু শতাব্দীর পুরনো ধুলো আর শুকনো পাতার গুঁড়ো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তাহলে সবটাই কি ভুল, হ্যালুসিনেশন? রোহন নিজেই নিজেকে প্রশ্ন করল। না, চামড়ার চাবুকটা যখন বাতাসে ঘুরে এসেছিল তার বাতাসের চাপ আমি আমার মুখে অনুভব করেছি। এই তাঁবুর নাইলনের কাপড়টা যে ফালি হয়ে ছিঁড়ে গেছে, এটা তো বাস্তব, এটা তো কোনো মনের ভুল নয়। সে কুঠির বারান্দা থেকে নেমে সামনের কুয়োর পাড়ে গেল। ব্যাগ থেকে বোতল বার করে মুখে চোখে ঠান্ডা জল দিতেই তার মাথার ভেতরের কুয়াশাটা কেটে গেল। ভয়ের মেঘ কেটে গিয়ে এখন তার মনের ভিতর জেগে উঠেছে
1850-এর দশকে সেই ইতিহাসবিদ। ক্লার্ক সাহেব যদি সত্যি লোকগাথা অনুযায়ী নীল বিদ্রোহের সময় উধাও হয়ে গিয়ে থাকে, তবে তবে সে কুঠির বাইরে যায়নি। গ্রামবাসীরা কুঠি ঘেরাও করেছিল, তার মানে সে এই ইমারতের ভেতরেই কোথাও নিজের আত্মগোপনের ব্যবস্থা করেছিল। এমন কোনো জায়গা যার যার সন্ধান তৎকালীন বিদ্রোহী চাষিরা পর্যন্ত পায়নি। ইন্টারেস্টিং। আর সেই গোপন আস্তানাই হলো এই অলৌকিক শক্তির উৎস কেন্দ্র। তার ক্যামেরা, অতিরিক্ত ব্যাটারি, নোটবুক আর দুটো শক্তিশালী হ্যালোজেন টর্চ একটা ছোট সাউন্ড ব্যাগে গুছিয়ে নিল রোহন। আজকের দিনটা সে উঠের কোণে কোণে তল্লাশি চালাবে। ইতিহাসের সেই গোপন অধ্যায়কে আজ দিনের আলোয় টেনে বের করতেই হবে। সকাল 9:15। রোহন আবার প্রবেশ করলো সেই মূল হল ঘরে, যেখানে সে গতকাল ক্লার্ক সাহেবের তেলের ছবিটা আবিষ্কার করেছিল। দিনের আলোয় ছবিটা এখন বেশ মলিন আর নির্দোষ দেখাচ্ছে। সেই জ্বলন্ত লাল চোখের হিংস্রতা এখনো উধাও। ক্যানভাসের তেল রং চটে যাওয়া এক সাধারণ শ্বেতাঙ্গের প্রতিকৃতি মাত্র। দেখা যাক সাহেব, তোমার কুঠির দেওয়ালগুলো কি লুকিয়ে রেখেছে। রোহন ক্যামেরাটা অন করে ভিডিও রেকর্ডিং মোডে দিয়ে একটা ট্রাইপডে বসালো। সে হলঘরের প্রতিটি দেওয়াল হাত দিয়ে ঠুকে ঠুকে পরীক্ষা করতে লাগে, যদি কোনো ফাঁপা দেওয়াল বা গোপন দরজা থাকে। তবে শব্দের তারতম্যতে তা ধরা পড়ল না। ঘন চুনসুরকির দেওয়াল থেকে ভারী এবং নীরের শব্দ আসছে, কোনো ফাঁপা জায়গা নেই। হলঘর থেকে বেরিয়ে এসে ডান দিকে সেই অন্ধ কুঠুরিগুলোর দিকে তাকালো, যেখানে লোহার কড়াগুলো পোঁতা ছিল। দিনের আলোয় ঘরগুলো বেশ অন্ধকার, জানলাগুলো ছোট এবং ভীষণ উঁচুতে। রোহন মেঝের দিকে নজর দিল। মেঝের পাথরগুলো চওড়া এবং চৌকো। সে একটা লোহার রড, যা সে জঙ্গল থেকে কুড়িয়ে এনেছিল, তা দিয়ে মেঝের প্রতিটি পাথরে আঘাত করতে লাগলো। তবে না, মেঝেও নেই, কোথাও কোনো সুড়ঙ্গের মুখ নেই। দুপুর 1টা পর্যন্ত একটানা খোঁজাখুঁজি করেও রোহন নতুন কোনো সূত্রের সন্ধান পেল না। খিদে আর তৃষ্ণায় তার গলা শুকিয়ে আসছে। সে হলঘরে ফিরে এসে একটা ভাঙা স্তম্ভের গোড়ায় বসে জলের বোতলটা মুখে উপুর করল। তাহলে কি তাহলে কি লোককথাটাই ভুল? ক্লার্ক সাহেব হয়তো সুড়ঙ্গে নয়, কোনো কোনো ঘরেই মারা গিয়েছিল, আর আর চাষিরা তার তার লাশ ইছামতিতে ফেলে দিয়েছিল। রোহন মুখ নিচু করে বসে বসে ভাবতে থাকলো। কিন্তু ঠিক তখনই ওর নজর গেল হলঘরের একদম শেষ প্রান্তে, উত্তর পশ্চিম কোণের একটা অন্ধকার খোপের দিকে। দিনের আলো সেখানে সরাসরি পৌঁছয় না। সেখানে একটা বিশালাকার মেহগনি কাঠের তৈরি আলমারি বা বুকশেলফ কাত হয়ে দেওয়ালের সাথে লেগে পড়ে আছে। আলমারিটার কাঠ উইপোকা খেয়ে ঝাঁঝরা করে দিয়েছে। কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে ওটা। গতকাল রোহন ওদিকে যায়নি, কারণ ওটা স্রেফ একটা ভাঙা আসবাব বলে মনে হয়েছিল ওর। রোহন উঠে দাঁড়িয়ে আলমারিটার কাছে গেল। সেটাতে টর্চের আলো ফেলতেই দেখল আলমারিটার পেছনের দেওয়ালটার সামান্য ফাটল ধরা। কিন্তু তার চেয়েও বড় কথা, আলমারিটা মেঝের সমান্তরালে নেই। সেটা একপাশে সামান্য ঝুঁকে আছে, যেন মেঝের তলার মাটি বা পাথর সেখানে কিছুটা বসে গেছে। এখানকার মেঝেটা আলাদা লেভেলের কেন? রোহনের চোখ দুটো চকচক করে উঠল। সে আলমারিটার একপাশে হাত দিয়ে চাপ দিল।
প্রাচীন মেহগনি কাঠটা মরমর করে ভেঙে পড়তে লাগলো। রোহন তার সমস্ত শক্তি প্রয়োগ করে সেই ভারী আলমারিটাকে দেওয়ালের থেকে টেনে সরিয়ে দিল। শতাব্দীর পুরনো ধুলোর একটা মেঘ বাতাসে উড়ে এসে রোহনের চোখ মুখ ঢেকে দিল। সে কাস্তে কাস্তে টর্চের আলোটা ফেলল আলমারির পেছনের মেঝেতে। ধুলোর আস্তরণ সরতেই রোহনের মুখ থেকে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। মেঝের সাধারণ পাথরের মাঝখানে বসানো আছে একটা মস্ত বড় চৌকো কাঠের তক্তা। কাঠটা সাধারণ নয়, ভারী শাল কাঠের তৈরি, আর তার চারপাশটা লোহার চওড়া পাত দিয়ে মোড়া। মরিচা ধরা লোহার সেই পাতের মাঝখানে একটা গোল রিং বা হাতল মেঝের সাথে লেপ্টে আছে। ট্র্যাপডোর! এটা একটা ট্র্যাপডোর! রোহন উত্তেজনায় কাঁপতে কাঁপতে বলল, তারপর হাঁটু গেড়ে বসল মেঝের ওপর। টর্চের আলো ভালো করে ফেলে দেখল কাঠের দরজার খাঁজে খাঁজে শুকনো মোম গলে পড়ার দাগ। তার মানে একসময় এখানে আলো জ্বালানো হতো। হাতলটা ধরে সে টানার চেষ্টা করল, কিন্তু লোহা আর কাঠের সেই যুগলবন্দি এতটাই ভারী আর জাম হয়ে গেছে যে 1 ইঞ্চিও নড়ল না সেটা। রোহন তার ব্যাগ থেকে একটা স্ক্রুড্রাইভার আর হ্যামার বের করলো, যা সে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের জন্য সবসময় সাথে রাখে। সে লোহার পাতের মরিচাগুলো সাবধানে বের করতে লাগলো। তারপর লোহার রডটা হাতলের ভেতরে গলিয়ে চাপ দিল। একটা প্রাচীন কর্কশ শব্দ করে কাঠের দরজাটা মেঝের স্তর থেকে মাত্র 2 ইঞ্চি ওপরে উঠল। ভেতর থেকে বেরিয়ে এলো এক ভ্যাপসা গন্ধযুক্ত হাওয়া। গন্ধটা এতটাই কটু যে রোহনের মুখ সরিয়ে নিতে হলো। ও বুঝলো এটা বদ্ধ বাতাস, পচা মাটি আর কেমন যেন একটা প্রাচীন কর্পূরের গন্ধের মিশ্রণ। রোহন আবার জোর দিল। এবার লিভারের শক্তিতে ভারী ট্র্যাপডোরটা ধীরে ধীরে পেছনের দিকে উল্টে গেল। সামনে এলো এক নিশ্ছিদ্র অন্ধকার গহ্বর। টর্চের আলো ফেলতেই দেখা গেল নিচের দিকে নেমে গেছে চুন সুরকি দিয়ে তৈরি খাঁড়া সিঁড়ি। সিঁড়িগুলো অত্যন্ত সরু এবং স্যাঁতস্যাঁতে। সিঁড়ির শেষ প্রান্তে টর্চের আলোতেও দেখা যাচ্ছে না, এতটাই গভীর সেই সুড়ঙ্গ। মাই গড! ইতিহাস যেখানে শেষ হয়েছিল, রহস্য রহস্য সেখান থেকে শুরু হচ্ছে। রোহন ডায়েরি বার করে দ্রুত এই আবিষ্কারের স্কেচ আর বিবরণ লিখে নিল। ক্লার্ক সাহেব নীল বিদ্রোহের দিন এই ট্র্যাপডোর খুলেই নিচে নেমেছিল, আর ওপর থেকে আলমারিটা হয়তো তার কোনো বিশ্বস্ত লোক বা দেওয়ান মথুরনাথ বন্ধ করে দিয়েছিল, যাতে চাষিরা সাহেবকে খুঁজে না পায়। কিন্তু পরে মথুরনাথ মারা যাওয়ায় সাহেব আর বেরোতে পারেনি। রোহন যখন সুড়ঙ্গের মুখে দাঁড়িয়ে চিন্তা করছিল, তখন কুঠির বাইরে বনের ছায়াগুলো আবার দীর্ঘ হতে শুরু করেছে। ঘড়ির দিকে তাকিয়ে এসে দেখল এখন বিকেল প্রায় 5:40। এটা মে মাসের দীর্ঘদিন হলেও মনের মধ্যে আলো দ্রুত ফুরিয়ে আসে। তার যুক্তিবাদী মন বলছিল, রোহন, এখন নিচে নামা ঠিক হবে না। মাটির তলায় অক্সিজেনের লেভেল কেমন তা তুই জানিস না। বিষাক্ত গ্যাস থাকতে পারে। তাছাড়া তাছাড়া আলো কমে আসছে। কিন্তু গবেষক মনের ভেতরের যে অ্যাডভেঞ্চারের খিদে, তাই যুক্তিকে মানতে চাইল না। ওর মনে চলতে থাকলো, যদি কাল সকালে গ্রামের মানুষ ভৈরব চক্রবর্তীর নেতৃত্বে এখানে আসে আর আমাকে বাধা দেয়, তারা এই ট্র্যাপডোর দেখলে কুসংস্কারের বশে এটা মাটি দিয়ে বুঝিয়ে দিতে পারে। ইতিহাসের এই অমূল্য সত্য তখন চিরতরে হারিয়ে যাবে। না 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 না, যা করার আজকেই করতে হবে। রোহন ব্যাগ থেকে একটা মোমবাতি বার করে সুড়ঙ্গের প্রথম ধাপে রাখল। মোমবাতিটা স্বাভাবিকভাবেই জ্বলতে লাগলো। শিখাটা কাঁপল না। নিচে অক্সিজেনের কোনো অভাব নেই,
কোনো প্রাকৃতিক সুড়ঙ্গ বা ভেন্টিলেশন দিয়ে বাতাস চলাচল করছে সেখানে। রোহন তার পিঠের ব্যাগটা হালকা করল, ল্যাপটপ আর অতিরিক্ত জামা কাপড় বারান্দার তাঁবুতেই রেখে দিল। ব্যাগে রইল শুধু দুটো হাই পাওয়ার টর্চ, ডিজিটাল ক্যামেরা যার ফ্ল্যাশ গানটা ফুল চার্জ করা, সাউন্ড রেকর্ডার আর একটা ধারাল ছবি। কোমরের বেল্টে ও টর্চটা গুঁজে নিল। নিচে নামার আগে রোহন সুড়ঙ্গের মুখে দাঁড়িয়ে একবার কুঠির ভাঙা জানলা দিয়ে বাইরের দিকে তাকাল। আকাশটা এখন হালকা সিঁদুর রঙের ছোঁয়া পেয়েছে। জঙ্গল থেকে একটা হিমেল হাওয়া আবার কুঠির ভেতরে ঢুকতে শুরু করেছে। দিনের রাতের এই সন্ধিক্ষণটাকে প্রাচীন শাস্ত্রে গোধূলি বলা হয়। যখন আলো আর অন্ধকারের সীমানা আবছা হয়ে যায়, যখন অলৌকিক শক্তিরা তাদের প্রভাব বিস্তার করতে শুরু করে, তখনই সবকিছু শুরু হয়।